ওয়েলকাম টু স্কলার একাডেমি। আজকে তোমাদের ক্লাস 12 নম্বর ক্লাস ইতিহাসের 1930 থেকে 1947 আগের যে ক্লাসগুলো ছিল আমরা সেগুলো কমপ্লিট করেছি। এনসিয়েন্ট থেকে মেডিয়েভাল, তারপর মডার্ন শুরু করেছিলাম। মডার্নের আমার আজকে শেষ ক্লাস, অর্থাৎ স্বাধীনতা যুদ্ধ চলছিল। আজকে আমরা সেই ক্লাসের এবং এই ইতিহাস চ্যাপ্টারে আমরা একদম দ্বার প্রান্তে অর্থাৎ শেষ প্রান্তে উপনীত। আমি তোমাদের শামীম স্যার, তোমাদেরকে আমি ক্লাসগুলো ইতিহাস এবং ভূগোল ক্লাসগুলো তোমাদের কমপ্লিট করালাম এবং যে অ্যাসপেক্টে তোমাদেরকে ক্লাসগুলো কমপ্লিট করেছি তোমরা দেখবে যে কোনো প্রশ্ন থেকে যে কোনো পরীক্ষার প্রশ্নতে আমাদের এই টপিকগুলো থেকে বা এই আমাদের ক্লাস থেকে অনেক প্রশ্ন তোমরা একদম হুবহু কমন পাবে। এবং আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ তোমরা সালটা দেখেই বুঝতে পারছো 1930 থেকে 1947, অর্থাৎ এই 17 বছর যে সময়, একটা সময়ের মধ্যে ভারতের স্বাধীনতা আন্দোলনের তীব্র থেকে তীব্রতম হয়েছিল, যার ফলে আমরা এই স্বাধীন ভারত, আমাদের স্বচ্ছ সমাজ এই ভারতকে আমরা পেয়েছি। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি আজকের ক্লাস, অর্থাৎ শেষ ক্লাস ইতিহাসের 12 নম্বর ক্লাস 1930 থেকে 1947 সাল পর্যন্ত। দেখো, আমরা আগে পড়েছিলাম 1930-এর আগে পর্যন্ত আন্দোলনগুলো, পূর্ণ স্বরাজের দাবি, রাভি নদীর তীরে পতাকা উত্তোলন, এই সবগুলো পড়েছিলাম। এবং আজকে আমরা পড়তে চলেছি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে আইন অমান্য আন্দোলন। তারপরে তো আমরা পড়বো, আজকে পড়বো আইন অমান্য আন্দোলন, পড়বো ভারত ছাড় আন্দোলন, পড়বো নৌবিদ্রোহ, পড়বো পাকিস্তান প্রস্তাব, পড়বো ভারতের সংবিধান, মানে এটা পড়বো ওই ভারতের স্বাধীনতা আইন পড়বো, আইনের ট্রায়ালসগুলো দেখবো, হ্যাঁ এই সমস্ত দিন নৌবিদ্রোহ পড়বো, এই সবগুলো দেখবো। তা আজকের টপিকের প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে আইন অমান্য আন্দোলন বা সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট। স্বাধীনতা আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এই আইন অমান্য আন্দোলন এবং অহিংস আন্দোলন। এটি হচ্ছে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে একটি সুসংগঠিত প্রতিরোধ, যার মাধ্যমে জনগণ ব্রিটিশ আইন ও শাসনের প্রতি অমান্যতা প্রদর্শন করে নিজেদের স্বাধীনতার দাবি জোরালো হয়। এই আন্দোলনের মূল নেতৃত্বে ছিলেন মহাত্মা গান্ধী এবং জাতীয় কংগ্রেস। পটভূমি ও কারণ: 1920 থেকে 22 সালে অসহযোগ আন্দোলনের পরে ভারতের রাজনীতি কিছুটা স্থবিরতা নেমে আসে, অর্থাৎ আন্দোলন সে ব্যাপার হয়নি। কিন্তু ব্রিটিশ শাসনের দমননীতি, অর্থনৈতিক শোষণ ও কৃষকদের দুরবস্থা, উচ্চ কর ও লবণ আইন প্রভৃতি কারণে নতুন করে আন্দোলনের প্রয়োজনীয়তা দেখা যায়। মূল কারণ: স্বরাজের দাবি। 1929 সালের লাহোর কংগ্রেস অধিবেশনে জওহরলাল নেহরুর নেতৃত্বে ঘোষণা করা হয় যে ভারতের একমাত্র লক্ষ্য হবে পূর্ণ স্বরাজ বা সম্পূর্ণ স্বাধীনতা, এবং 26শে জানুয়ারি 1930 সালে সম্পূর্ণ স্বাধীনতার উদ্দেশ্যে স্বরাজ দিবস পালন করা হচ্ছে, এবং যেটা পরবর্তীকালে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হতো। এই সময় ছিল কি, লবণ আইন ও কর নীতি খুবই গভীর, মানে জটিল ছিল, জটিল মানে খুবই বেশি বোঝা ছিল। লবণ একটা নিত্য প্রয়োজনীয় জিনিস, এবং এটার উপরে যদি কর চাপাই তাহলে তো সমস্যা। এই যে চাল, তেল, এসবের উপরে যে বর্তমানে যেসব কর বা ট্যাক্স বা জিএসটিগুলো চাপছে, এগুলো কিন্তু সাধারণ মানুষের কাছে কিন্তু একটা বোঝা। দেখো, আগে যে চালের বস্তা 1200 টাকা ছিল, সেটা এখন 1600 টাকা, মানে 400 টাকা এক্সট্রা এই জিএসটি ফিএসটি এগুলোর জন্য। তেল কোথায় 100-200 টাকা, 100 টাকা থেকে কোথায় 150-200। টমেটো 20 টাকার টমেটো 50 টাকা, 50 টাকা তো না, 80 টাকা। এখন একটু কমেছে, শীতকালে প্রোডাকশনটা বেশি হয়েছে বলে একটু কমেছে। কিন্তু এই যে চাল তো নিত্য প্রয়োজনীয় জিনিস, এবারে একটা চালের বস্তা কোনো পরিবারে যদি 2টো বস্তা চাল লাগে, তাহলে এখন তার এক্সেস লেগে যাবে 800 টাকা, এক্সেস লেগে যাবে। তাহলে এখন সমস্ত কিছুর দাম এত বেশি। তো সেই রকম লবণ তো একটা নিত্য প্রয়োজনীয় জিনিস, তো লবণের উপরে কর এবং একচেটিয়া নিয়ন্ত্রণ ছিল ব্রিটিশদের উপরে। তাহলে দেখো এবার কি বলছে, অর্থনৈতিক শোষণ। ব্রিটিশ সরকারের কারণে ভারতের কৃষক ও শ্রমিকদের দুর্দশা চরমে পৌঁছেছিল। ভারতের ব্রিটিশ পণ্যের আধিপত্য ও দেশীয় শিল্পের পতন ভারতের অর্থনীতিকে দুর্বল করে। সাইমন কমিশনের বিরোধিতা। 1927 সালে ব্রিটিশ সরকার সাইমন কমিশন পাঠায়, যেখানে কোনো ভারতীয় প্রতিনিধি ছিল না, এবং ভারতীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ হয় এবং সাইমন গো ব্যাক আন্দোলন শুরু হয়। নেহেরু রিপোর্ট 1928 সালে, এবং এটা কিন্তু প্রত্যাখ্যান করছে নেহেরু রিপোর্ট। মতিলাল নেহেরুর নেতৃত্বে একটা সাংবিধানিক খসড়া প্রণয়ন করা হয়েছিল, যে ব্রিটিশ সরকার কি করে প্রত্যাখ্যান করে, এবং যার ফলে আন্দোলন আরো জোরদার হয়। গান্ধীর আন্দোলন পরিকল্পনা। 1930 সালের ফেব্রুয়ারি মাসে গান্ধী ব্রিটিশ সরকারের কাছে চিঠি লিখে 11 দফা দাবি পেশ করেন। এর মধ্যে লবণ কর বাতিল, কৃষকের কর হ্রাস, নেশাজাত দ্রব্য নিষিদ্ধকরণ, স্বদেশী শিল্পের প্রচার, শ্রমিকদের অধিকারের মতো বিষয় ছিল। ব্রিটিশ সরকার এগুলো মেনে না নয় গান্ধীজি আইন আন্দোলন শুরু করেন। ডান্ডি মার্চ 12ই মার্চ থেকে 6ই এপ্রিল 1930 সাল। গান্ধীজি 12ই মার্চ 1930 সালে গুজরাটের সবরমতী আশ্রম থেকে 78 জন অনুসারীকে নিয়ে, তার 78 জন অনুসারীকে নিয়ে 1930 সালে 241 মাইল কিন্তু পথ প্রদক্ষিণ করেন।
পদযাত্রা করেন এবং এর পথে 78 জন নিয়ে শুরু হচ্ছে, কিন্তু পরবর্তীকালে শেষ জায়গায় পৌঁছে কিন্তু হাজার হাজার মানুষ গান্ধীজিকে কিন্তু সমর্থন দেয়। 6 এপ্রিল সকালে ডান্ডিতে সমুদ্রের তীরে পৌঁছে লবণ আইন ভঙ্গ করেন এবং সমুদ্রের লবণ সংগ্রহ করে ব্রিটিশদের শাসনের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানান। ডান্ডি অভিযানের খবর সারা দেশে ছড়িয়ে পড়ে এবং লক্ষ লক্ষ মানুষ আইন অমান্য আন্দোলনে কিন্তু যোগ দেন। দেখো, লবণ আইন মানে ভঙ্গ করার মাধ্যমে গান্ধীজি এই আন্দোলন কিন্তু সূচনা করছে। বিস্তার। লবণ আইন ভঙ্গ। সাধারণ মানুষ সমুদ্র তীর থেকে লবণ সংগ্রহ ব্রিটিশদের আইন ভঙ্গ করেন। স্বদেশি পণ্য বর্জন, বিদেশি কাপড় ও অন্যান্য জিনিস পুড়িয়ে ফেলা হয়। কর প্রদান বন্ধ। কৃষক ও ব্যবসায়ীরা কর দেওয়া বন্ধ করে দেয়। ব্রিটিশ প্রতিষ্ঠান বর্জন। আইন, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি চাকরি কর্মচারীরা ব্রিটিশ প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে থাকেন। মহিলা ছাত্রদের অংশগ্রহণ। সরোজিনী নাইডু, কমলা দেবী চট্টোপাধ্যায়, আব্বাস তৈয়বজি প্রভৃতি বহু নারী এই আন্দোলনে কিন্তু যোগদান কিন্তু করে। আন্দোলন দমন করতে ব্রিটিশ সরকার কড়া ব্যবস্থা নেয়। গান্ধী সহ হাজার হাজার নেতাকে গ্রেপ্তার করা হয়। পুলিশে গুলি চালানো, লাঠিচার্জ, গ্রাম পুড়িয়ে দেওয়া, জনসাধারণের উপর নির্যাতন করা হয়। 1931 সালের জানুয়ারি মাসে ব্রিটিশ সরকার গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হয়। এতে গান্ধী আরউইন চুক্তি, এটা আরউইন হতো, আরউইন, ঠিক আছে। আরউইনের ইংরেজি বানানো হচ্ছে এটা, এর জন্য আরউইনকে ইরউইন বা আরউইন। এই চুক্তির মাধ্যমে আন্দোলন কিছু সময়ের জন্য স্থগিত হয়। অর্থাৎ চুক্তির শর্ত ছিল রাজনৈতিক বন্দীদের মুক্তি দেবে, তবে সহিংস সম্প্রদায়দের নয়। লবণ উৎপাদনের অনুমতি দেবে। শান্তিপূর্ণভাবে আন্দোলন করলে কিন্তু দমন করা যাবে না। গান্ধী কংগ্রেস আন্দোলন স্থগিত করে। দ্বিতীয় গোলটেবিল বৈঠকে গান্ধীজি অংশগ্রহণ করে এবং লন্ডনে গিয়ে গোলটেবিল বৈঠকে যোগদান, কিন্তু ব্রিটিশ সরকার স্বাধীনতার বিষয়ে কোনো অগ্রগতি দেখায়নি। ফলে আবার 32 সালে আন্দোলন শুরু হয়েছে এবং তিনি এই লন্ডনে যান 1931 সালে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগদানের জন্য, কিন্তু তিনি খালি হাতে ফিরে আসেন। এবং সেটা গান্ধীজির পক্ষে কিন্তু খুবই আশাহত হন। তারপরে আবার আন্দোলন শুরু হচ্ছে। 1932 সালে পুনরায় আন্দোলন ও ব্রিটিশ দমন নীতি। ব্রিটিশ সরকার গান্ধীকে পুনরায় গ্রেপ্তার করে এবং কংগ্রেসকে নিষিদ্ধ ঘোষণা করে। বি.আর. আম্বেদকরের নেতৃত্বে পৃথক নির্বাচনী ব্যবস্থা ঘোষণা করা হয়, যা পরবর্তী সময় পুনা চুক্তির মাধ্যমে সংশোধিত হয়। মানে ওই যে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির ব্যাপারগুলো, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি আমরা দেখবো, সামনেই দেখতে পাবো। 1933-34 সালের মধ্যে আন্দোলন দুর্বল হয়ে পড়ে এবং ধীরে ধীরে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এর প্রভাবটা আমরা দেখে নিই। ভারতীয় জাতীয়তাবাদ আরও শক্তিশালী হয়। ব্রিটিশ সরকার 1935 সালে ভারত শাসন আইন প্রণয়ন করতে বাধ্য হয়। আন্দোলন ভারতের স্বাধীনতার ভিত্তি স্থাপন করে। আইন অমান্য আন্দোলন ভারতের স্বাধীনতা সংগ্রামের এক গুরুত্বপূর্ণ মোড় ছিল, যা দেখিয়ে দেয় অহিংস আন্দোলনের মাধ্যমে শক্তিশালী উপনিবেশিক শক্তির বিরুদ্ধে লড়াই করা সম্ভব। 1942 সালে ভারত ছাড়া আন্দোলন এবং 1947 সালে স্বাধীনতা অর্জনের পথ এই আন্দোলনের মাধ্যমেই সুগম হয়েছিল। অর্থাৎ আমরা দেখলাম যে এই আন্দোলনটা একটা ভারতের গুরুত্বপূর্ণ যে মানে জনসাধারণের অংশগ্রহণকারী যে আন্দোলন, সেগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ। অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়া আন্দোলন, রাওলাটের বিরুদ্ধে আন্দোলন, এগুলো কিন্তু একটা সর্বাত্মক আন্দোলন ছিল। অর্থাৎ সাধারণ জনগণ কিন্তু পথে নেমে এই আন্দোলনগুলো করে। এবার আমরা চলে যাব তারপরের স্লাইডে। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি। আচ্ছা, চলো সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির আগে আমি একটা জিনিস দেখি, সেটা হচ্ছে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি। হ্যাঁ, চলো সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি আমি তোমাদের শুরু করি। চলো, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি বা কমিউনাল অ্যাওয়ার্ড ছিল ব্রিটিশ সরকারের একটি কৌশল। এই কৌশলটা কি দেখি, যার মাধ্যমে ভারতের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করে ব্রিটিশ শাসন দীর্ঘায়িত করার চেষ্টা করা হয়েছিল। অর্থাৎ হিন্দুদেরকে হিন্দুদের মতো খুশি করা, মুসলমানদেরকে মুসলমানদের মতো খুশি করা, শিখকে শিখদের মতো খুশি করা, অর্থাৎ বিভিন্ন ধর্মকে মধ্যে ভাগ করে দিয়ে, ধর্ম ভেদাভেদ করে তারা ক্ষমতাটাকে টিকে থাকতে চেয়েছিল। এবং এটা কে করেছিল? ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড। এটা 1932 সালে ঘোষণা করেন। পরীক্ষার পরে যে র্যামসে ম্যাকডোনাল্ড বা কত সালে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করা হয়? সেটা 1932 সাল। কে ঘোষণা করেন? র্যামসে ম্যাকডোনাল্ড। এবং ভারতের রাজনীতিতে গভীর প্রভাব ফেলেছিল। পটভূমি: ভারতের ব্রিটিশ শাসনের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র ছিল ডিভাইড অ্যান্ড রুল, অর্থাৎ বিভেদ সৃষ্টি করে দাও, ভেঙে দাও এবং শাসন করো। এবং 1909 সালে এটা শুরু হয়। 1909 সালের মন্টেগু সংস্কার এবং 1919 সালের মন্টেগু চেমসফোর্ড সংস্কারের মাধ্যমে প্রথমবার মুসলমানদের জন্য পৃথক নির্বাচনী ব্যবস্থা চালু করা হয়। এতে মুসলমানরা
আলাদা ভোটার তালিকা থেকে তাদের প্রতিনিধিদের নির্বাচিত করতো। অর্থাৎ মনে করো যে একটা এলাকা, মনে করো যে কোনো একটা এলাকা আছে, ধরো এক্স এলাকা, একটা এক্স এলাকা, এবং এই এক্স এলাকাতে ধরো মুসলিমদের সংখ্যা বেশি আছে, তো সেখানে মুসলিম প্রতিনিধি দাঁড়াতে পারবে এবং মুসলিমরা তাদেরকে ভোট দিয়ে জয় করবে। যারাই দাঁড়াবে, কি কংগ্রেস থেকে দাঁড়াবে, কি মুসলিম লীগ থেকে দাঁড়াবে, কি আদার্স কোনো দল থেকে দাঁড়াবে, যে মুসলিমরাই তাদেরকে ভোট দিয়ে মানে এতে পাঠাবে, মন্ত্রী করবে, পার্লামেন্টে পাঠাবে। আলাদা ভোটের থেকে তালিকা থেকে তাদের প্রতিনিধিদের নির্বাচিত করতো। কিন্তু 1930 থেকে 32 সালের গোলটেবিল বৈঠকগুলিতে ব্রিটিশ সরকার আরও সম্প্রদায়ের জন্য পৃথক প্রতিনিধিত্বের দাবি তোলে, বিশেষত অস্পৃশ্য বা দরিদ্রের জন্য সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করছে 1932 সাল। এবং এইখানে আমরা দেখব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, রামসে ম্যাকডোনাল্ড 16 আগস্ট 1932 সালে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন। তার বৈশিষ্ট্য দেখো, পৃথক নির্বাচনী ব্যবস্থা, মুসলমানদের মতো হিন্দুদের, দলিত, অস্পৃশ্য, শিখ, ইউরোপিয়ান, অ্যাংলো ইন্ডিয়ান, ভারতীয় খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের জন্য পৃথক নির্বাচনী ব্যবস্থা চালু করা হয়। অর্থাৎ এইসব সম্প্রদায়ের মানুষ শুধুমাত্র নিজেদের জন্য সংরক্ষিত আসনে ভোট দিতে পারবে এবং তারা কেবল নিজেদের সম্প্রদায়ের প্রার্থীকে নির্বাচিত করতে পারবে। হিন্দু সম্প্রদায়ের বিভাজন, আগে মুসলমানদের পৃথক নির্বাচনের অধিকার থাকলেও এবার হিন্দুদের মধ্যেও কিন্তু বিভেদ সৃষ্টি করা হয়। অস্পৃশ্য বা দলিতদের পৃথক ভোটাধিকার দেওয়া হয়, তারা নিজেদের জন্য নির্ধারিত আসনে নিজেদের প্রার্থী করতে পারবে। সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি বৃদ্ধি, মুসলমান, শিখ, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের জন্য পৃথক আসন ও স্বায়ত্তশাসনের ভোটাধিকার নিশ্চিত করা হয়। অর্থাৎ দেখো, যে কোনো সম্প্রদায়, যে সম্প্রদায়গুলো তখন ছিল, সেই সব সম্প্রদায়গুলোকে কি করছে, এক একজনকে, অর্থাৎ তাদেরকে তাদের মতো করে খুশি করার একটা প্রচেষ্টা। এই যে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করছে, এর বিপক্ষে কিন্তু গান্ধীজি কি করছে, অনশন শুরু করেন। সেই বিষয়ে আমরা একটা জিনিস দেখবো, এবং এটা এই জায়গাটুকু থেকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং বড় বড় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। 1932 সালে পুনা চুক্তি, গান্ধী ও পুনা চুক্তি কার সাথে হচ্ছে সেটা আমরা দেখবো। গান্ধী পুনা চুক্তি 1932 সাল বি.আর. আম্বেদকরের সাথে হচ্ছে। রামসে ম্যাকডোনাল্ডের এই নীতি ঘোষণার পরে মহাত্মা গান্ধী তীব্র বিরোধিতা করেন। তিনি মনে করেন যে দরিদ্রদের জন্য পৃথক ভোটাধিকার দেওয়া হলে হিন্দু সমাজ চিরতরে বিভক্ত হয়ে যাবে। এই প্রতিবাদে 1932 সালের 20 সেপ্টেম্বর জেরোওয়াদা বা জারবেদাও বলা হয়, জারবেদা কারাগারে অনশন শুরু করেন। গান্ধীর অবস্থান দেখে ডক্টর বি.আর. আম্বেদকর অন্যান্য দলিত নেতা তার সঙ্গে আলোচনা করতে বাধ্য হন। কি হচ্ছে, আমরণ অনশন শুরু করছেন, তাহলে কি হবে, মৃত্যুর একটা মুখে পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে গান্ধীজি যিনি দেশের নেতা ছিলেন সেই মুহূর্তে, তার যদি এই অনশনের কারণে বা এইসবের সমস্যার জন্য যদি তিনি বাইচান্স যদি মারা যেতেন, তাহলে একটা দেশের জন্য একটা খুবই অমঙ্গলজনক ব্যাপার হতো। সেই সমস্ত ভাবনা চিন্তা করে বি.আর. আম্বেদকর সিদ্ধান্ত নিলেন কি, যে না, ঠিক আছে, গান্ধীজির সঙ্গে আমরা দেখা করবো। তিনি দেখা করলেন। 24 সেপ্টেম্বর 1932 সালে গান্ধী ও আম্বেদকর পুনা চুক্তি স্বাক্ষর করেন, যার ফলে দলিতদের পৃথক নির্বাচনের পরিবর্তে হিন্দুদের মধ্যেই সংরক্ষিত আসনের ব্যবহার করা হয় এবং দলিতদের জন্য আসন সংখ্যা বাড়িয়ে 71 থেকে বাড়িয়ে 147টি করা হয়। তাহলে বুঝতে পারছি, এটা কিন্তু গান্ধীজি এবং বি.আর. আম্বেদকরের মধ্যে যে আলোচনা হচ্ছে, সেই আলোচনাতে কিন্তু বি.আর. আম্বেদকর ওই আসনটা কিন্তু সেই আগের থেকে কিন্তু একটু বাড়িয়ে নেন। তাহলে এইখানে দেখো প্রভাবটা দেখো, হিন্দু সমাজের বিভাজন রোধ হয়। কিভাবে রোধ হচ্ছে? পুনা চুক্তির মাধ্যমে দলিতদের হিন্দু সমাজের অংশ হিসেবে রাখা হচ্ছে। আগেটাতে কি করা হয়েছিল, যে দলিতদেরকে হিন্দু সমাজের বাইরে করে দেওয়া হয়েছিল, অন্য করে দেওয়া হয়েছিল, কিন্তু এখানে দলিতদেরকে হিন্দু সমাজের অংশ হিসেবে রাখা হচ্ছে। ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল নীতি শক্তিশালী হয়। বিভিন্ন সম্প্রদায়ের জন্য পৃথক প্রতিনিধিত্ব ভারতের সাম্প্রদায়িক ব্যবস্থার ভিত্তি, সাম্প্রদায়িক রাজনীতির ভিত্তি গড়ে তোলে। পরবর্তী সময়ে ভারত পাকিস্তান বিভাজনের ভিত্তি তৈরি হয়। এই যে এইটার ভিত্তিতে কি হচ্ছে, যদি এটা করে দিল, সেই মল্টেভিন্ন থেকে আসছে 1909 সালে, তো এটার ফলে কি হয়, এই যে ভারত পাকিস্তান যে ভাগ হয়, সমাজে যে ধর্মীয় যে বিভাজন, সেটা কিন্তু তীব্রতর হচ্ছে এটার মাধ্যমে, এবং তারই একটা পথ প্রশস্ত হচ্ছে কি, পাকিস্তান তৈরির। এই নির্বাচনী ব্যবস্থা সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি করে এবং 1947 সালে ভারত ভাগের অন্যতম কারণ হয়ে ওঠে। দলিতদের রাজনৈতিক শক্তি বৃদ্ধি পায় এবং দলিতদের জন্য নির্দিষ্ট আসন সংরক্ষণের ফলে ভবিষ্যতে তাদের রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধি পায়, যা পরে সংবিধানের সংরক্ষণের নীতি ভিত্তি তৈরি করে। ওই যে যখন কি হয়, সংবিধান রচনা করছে কি, ডক্টর বি.আর. আম্বেদকর খসড়া কমিটির সভাপতি ছিলেন। তো সেইখানে তিনি কি করেছিলেন, দলিতদের জন্য পৃথক নির্বাচনী ব্যবস্থা সমস্ত কিছু কিন্তু করেছিলেন। বর্তমানেও হয় কি, শিডিউল কাস্ট, এসসি এসটিদের জন্য এমপি কোটা,
অ্যাসেম্বলিতে কোটা, তারপরে পঞ্চায়েতে কোটা কিন্তু এখনো কিন্তু চলে আসছে। এবার একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস পড়বো, যেখান থেকে এই আমাদের এই ভারত পাকিস্তান দেশ, মানে ভারত ভাগ হয়ে ভারত পাকিস্তান হচ্ছে। পাকিস্তান প্রস্তাব বা লাহোর রেজলিউশন 1940 সাল, মানে পাকিস্তান লীগের, মুসলিম লীগের পাকিস্তান প্রস্তাব। পাকিস্তান প্রস্তাব ছিল ভারতীয় উপমহাদেশের মুসলমানদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র গঠনের দাবি এবং ঐতিহাসিক প্রস্তাব। এটি 23 মার্চ 1940 সালে লাহোরে অনুষ্ঠিত হয়। কি হয়? অল ইন্ডিয়া মুসলিম লীগের অধিবেশন, এবং এইখানে এটা গৃহীত হচ্ছে। এই প্রস্তাবের ভিত্তিতে পরবর্তীতে 1947 সালে ভারত বিভক্ত হয়ে পাকিস্তানের জন্ম হয়। পটভূমি ও কারণ: ভারতে কি হচ্ছে, হিন্দু মুসলমান সম্পর্কে অবনতি হচ্ছে। 1947 সালের প্রাদেশিক নির্বাচনে কংগ্রেস বিপুল বিজয় অর্জন করে এবং এককভাবে সরকার গঠন করে, মানে সমস্ত প্রদেশেই কংগ্রেসের কিন্তু একটা বিশাল ভালো রেজাল্ট করেছিল। শুধুমাত্র কোথায়, এই বেঙ্গল পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পায়নি, বেঙ্গল, তারপরে ওয়েস্ট ফ্রন্টিয়ার মানে সিন্ধু প্রদেশ, ওই সবগুলোতে কিন্তু, ওই জায়গাগুলোতে, এই দুটো জায়গা বাদ দিয়ে বাকি সব জায়গাতে কিন্তু কংগ্রেসের রমরমা ছিল। দেখো, এবং এককভাবে সরকার গঠন করে। কংগ্রেস সরকার মুসলমানদের বিরুদ্ধে বৈষম্যমূলক নীতি গ্রহণ করে, যেমন উর্দুর পরিবর্তে হিন্দি প্রচলনের চেষ্টা এবং বিদ্রোহী মুসলিম সংগঠনগুলির মানে দমন। ফলে মুসলিম লীগ আরও বেশি করে পৃথক রাষ্ট্রের ধারণার দিকে কিন্তু ঝুঁকে পড়ে। তাহলে এই সব কারণগুলো আমরা দেখছি। কিন্তু ওই 1937 সালে কিন্তু কংগ্রেসের কিন্তু রেজাল্ট ভালো হয়েছিল। এই কংগ্রেসের রেজাল্ট ভালো হওয়ার ফলেই কিন্তু মুসলিম লীগ আতঙ্কিত হয় যে না, আমাদের কাছ থেকে যে তারা ভাবছে যে আমাদের কাছ থেকে ক্ষমতা চলে যাচ্ছে, বা আমাদের জনসংগঠনটা কমে যাচ্ছে, বা জনগণের উপর প্রভাবটা কমে যাচ্ছে। দুই জাতি তত্ত্ব, ট্রু নেশন থিওরি: মোহাম্মদ আলী জিন্নাহ যুক্তি দেন যে হিন্দু মুসলমান পৃথক জাতি এবং তারা কখনো একত্রে বাস করতে পারবে না। মুসলমানদের জন্য একটি স্বতন্ত্র ভূখণ্ডের প্রয়োজন, সেখানে তারা স্বাধীনভাবে ধর্মীয় ও রাজনৈতিক অর্থনৈতিক জীবন পরিচালনা করতে পারবে। এটা কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ এটা যুক্তি দিচ্ছে। ব্রিটিশ শাসন ও ভবিষ্যৎ শাসন ব্যবস্থা। কি হচ্ছে দেখো, ব্রিটিশ শাসনের অবসান ঘটতে শুরু করে ভারতীয়দের মধ্যে ভবিষ্যৎ শাসন ব্যবস্থা নিয়ে বিতর্ক বাড়তে থাকে। কংগ্রেস চেয়েছিল একটি একক যুক্তরাষ্ট্র ভারত, কিন্তু মুসলিম লীগ পৃথক রাষ্ট্রের দাবি তোলে। লাহোর অধিবেশনে স্থানটা দেখো, লাহোরের মিনার-ই পাকিস্তান একটা জায়গার নাম, বর্তমানে সেটা পাকিস্তানে অবস্থিত। তারিখ 22 থেকে 24 মার্চ 1940। সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ। প্রস্তাব উত্থাপক শের-ই বাংলা একে ফজলুল হক, তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী। অর্থাৎ এই যে 1937 সালে যেটা হচ্ছে, সরকার গঠন করা হচ্ছে, এখানে কিন্তু বললাম যে বাংলাতে মুসলিম লীগ ভালো ফল করেছিল, কংগ্রেস ভালো ফল করতে পারেনি, এবং ওই সিন্ধু প্রদেশে। তো সেখানে একে ফজলুল হক কি হচ্ছে, ওই বাংলা মানে আমাদের এই বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন। প্রস্তাবের বিষয় স্বতন্ত্র রাষ্ট্রের দাবি। ভারতের উত্তর পশ্চিম ও পূর্বাঞ্চলের মুসলিম সংখ্যাগরিষ্ঠ রেখাগুলিকে একত্রিত করে রাষ্ট্র গঠনের দাবি তোলা হয়। দেখো, ওই 37 সালে যে সরকারের সময় যারা মুসলিম লীগ যেখানে ভালো ফল করেছিল, হয়তো বর্তমান পাকিস্তান প্রদেশের ওইগুলোতে এবং আমাদের বাংলাতে, তো এইখানেই কিন্তু পাকিস্তান দুটো দেশ ভাগ করে কি করা হচ্ছে, ওখানেও পাকিস্তান এবং বাংলাতে পূর্ব বাংলা করা, পূর্ব বাংলাটাকে কী করছে, পূর্ব পাকিস্তান হিসেবে ঘোষণা করা হচ্ছে। এবং এই যে আমাদের বর্তমানে আমরা যেখানে বসবাস করি পশ্চিমবঙ্গ, এইটাকে মানে বাংলাটাকে ভাগ করে দিয়ে দুভাগ করে দেওয়া হচ্ছে, এটা বাংলা পশ্চিম বাংলা আর এটা পূর্ব বাংলা, যেটা পূর্ব পাকিস্তান। মানে এই আমাদের পশ্চিমবঙ্গে কি হয়, হিন্দু সংখ্যাগরিষ্ঠতা বেশি, তা এই পার্টটাকে ভারতের দিকে দিয়ে দেওয়া হয়, এবং ওই পার্টে মুসলমান বেশি, সেজন্য ওটাকে পাকিস্তানের ভাগ করে দেওয়া হয়। সে একইভাবে লাহোরেরও ভাগ করে দেওয়া হয়েছিল, পাঞ্জাব ভাগ করে দেওয়া হয়েছিল। একটা পাকিস্তানেও একটা পাঞ্জাব আছে, আমাদের ভারতেও একটা পাঞ্জাব আছে, তো ওটাও কিন্তু ভাগ করে দেওয়া হয়েছিল, যে এই দিকে শিখ সংখ্যাগরিষ্ঠ এলাকাটাকে ভারতের মধ্যে দিয়ে দেওয়া হয়, এবং ওই দিকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাটাকে দিয়ে দেওয়া হয় পাকিস্তানের মধ্যে। অধিকার ও স্বাধীনতা নিশ্চিতকরণ: মুসলমানদের ধর্ম, সংস্কৃতি, অর্থনীতি ও রাজনৈতিক ও নাগরিক স্বাধীনতা নিশ্চিত করতে একটি আলাদা রাষ্ট্র প্রয়োজন বলে উল্লেখ করা হয়। বিচ্ছিন্নতা নয়, স্বাধীনতা কংগ্রেসের দাবি ছিল। মুসলিম লীগ দেশ ভাগ করতে চায়, কিন্তু লাহোর প্রস্তাব মূলত মুসলমানদের জন্য একটি পৃথক আলাদা স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি চেয়েছিল।
পাকিস্তান প্রস্তাবের ফলে বিভিন্ন জায়গায় প্রতিক্রিয়া হয়। দেখো কি কি প্রতিক্রিয়া হচ্ছে। মুসলিম লীগের প্রতিক্রিয়া। মুসলিম লীগের নেতা কর্মীরা এই প্রস্তাবকে ঐতিহাসিক অর্জন হিসেবে দেখেন এবং পাকিস্তান আন্দোলন আরও শক্তিশালী হয়ে ওঠে। প্রস্তাবের পর মুসলিম লীগের জনপ্রিয়তা বাড়তে থাকে এবং 1947 সালের নির্বাচনে তারা মুসলমানদের প্রধান প্রতিনিধি হিসেবে আত্মপ্রকাশ করে। কংগ্রেসের প্রতিক্রিয়া। কংগ্রেসের নেতারা পাকিস্তান প্রস্তাবকে ভারত বিভক্ত করার ষড়যন্ত্র হিসেবে আখ্যা দেন। মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু ও সর্দার প্যাটেল এই প্রস্তাবের কঠোর বিরোধিতা করেন। ব্রিটিশদের প্রতিক্রিয়া। ব্রিটিশ সরকার শুরুতে এটিকে গুরুত্ব দেয়নি, কিন্তু 1946 সালে ব্রিটিশরা বুঝতে পারে যে ভারতকে একত্রে রাখা সম্ভব নয়। দেখো, দুটো দেশকে ভাগ করে দিচ্ছে। এই যে আমরা জানি যে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ভাগ হয়ে তেলেঙ্গানা হয়েছে, একটা অন্ধ্রপ্রদেশ আছে। সেটা কত সেই স্বাধীনতার পর থেকে কিন্তু ওদের আন্দোলনটা চলছে যে তেলেঙ্গানাটা পৃথক রাজ্য চাই, এবং সেটা কার্যকর হচ্ছে কবে? ভারত স্বাধীনতার প্রায় 70-74 বছর পরে, কম বেশি। মানে ওইদিকে 47-53 আর এইদিকে 53-14 67, ওইরকম প্রায় 70 বছরের কাছাকাছি সময় পরে তারা স্বাধীন পাচ্ছে, তারা তাদের দাবিটাকে মানা হচ্ছে এবং অন্ধ্রপ্রদেশকে ভেঙে দুটো করা হচ্ছে, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ। একটা দেশের মধ্যে দুটো রাজ্য ভাগ করাটা অতটা তো কষ্টকর নয়। কিন্তু দেখো, মাত্র লাহোর প্রস্তাব, পাকিস্তান প্রস্তাবটা কত সালে হয়েছে? 1940 সালে, এবং কি হয়েছে 47 সালে। মাত্র 7 বছরেই একটা দেশকে ভেঙে দুটুকরো করে দিচ্ছে কারা? ব্রিটিশরা। এটা ব্রিটিশদের একদম 1 নম্বর ষড়যন্ত্র এটা ছিল যে না, ভারতকে দুর্বল করতে গেলে দেশটাকে ভাগ করে দিয়ে আমরা চলে যাই, পালিয়ে যাই, দেশটাকে নষ্ট করে দিয়ে চলে যাই। এইরকম একটা পরিকল্পনা নিয়ে তারা দেশটাকে ভাগ করেছে। না, 7 বছরের একটা সামান্য 7 বছর আন্দোলনে দেশটা ভাগ করে দিল। এটা ওরা ওদের কূটনৈতিক চাল দিয়ে এটা করেছে। একটা রাজ্য ভাগ করতে, বুঝতে পারছো তো, এতদিন আমরা ভাগ করতে দিইনি, এটা সামান্য একটা রাজ্যকে ভাগ করতে দিইনি, সেখানে দেশ ভাগ করে দিচ্ছে। এখনো মাঝে মাঝে কথা বলে যে গোর্খাল্যান্ড চাই, গোর্খা টেরিটোরিয়াল, কি উত্তরবঙ্গ রাজ্য চাই, কি দার্জিলিংয়ে গোর্খাল্যান্ড চাই। তো সেই কবে থেকে চলে আসছে, এটা স্বাধীনতার পর থেকেই প্রায়। এখনো কি ওটা ভাগ করা সম্ভব হয়েছে? অসম্ভব। মানে আমরাও চাই না এটা ভাগ হোক। বাংলা আমাদের একদম নিজস্ব, ওটা একত্রে থাকবো আমরা। গোর্খাল্যান্ডের আলাদা, তাদের জাস্ট পরিষদটা আছে, কিন্তু আলাদা তো তারা নয়, তারা আমাদের পশ্চিমবঙ্গের অবিচ্ছেদ্য অংশ। এটা দেশকে ভাগ করে দিচ্ছে, কিন্তু একদম তাদের কূটনৈতিক চালে ভারতকে দুর্বল করার জন্য এটা করে দিয়ে গেছিল। ভারত ছাড়ো আন্দোলন। তারপরে কি হচ্ছে দেখো, লাহোর প্রস্তাব হলো, তারপর 1940 সালের পর 42 সালে ভারত ছাড়ো আন্দোলন। এটা ভারতের সর্বাত্মক আন্দোলন, সব থেকে বৃহৎ স্বাধীনতা আন্দোলনের সব থেকে বৃহৎ আন্দোলন এইটা। দেখো, ভারত ছাড়ো আন্দোলন ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের শেষ এবং সবচেয়ে জোরালো গণ আন্দোলন। এটি 1942 সালের 8ই আগস্ট ভারতীয় জাতীয় কংগ্রেসের আহ্বানে শুরু হয় এবং ব্রিটিশ সরকারকে ভারতের তাদের শাসনের অবসান ঘটানোর জন্য চূড়ান্ত চাপে ফেলে। এবং টাইটেল দেখো, ডু অর ডাই, করো বা মরো, করেঙ্গে ইয়া মারেঙ্গে। এটা গান্ধীজি বলে, করেঙ্গে কারেঙ্গে ইয়া মারেঙ্গে, করবো অথবা মরবো। এটা ছিল আহ্বান। পরীক্ষাতে পড়ে যে ডু আর ডাই, কারেঙ্গে ইয়া মারেঙ্গে, করো অথবা মরো, কে ডাক দিয়েছিলেন? গান্ধীজি। কোন আন্দোলনের সময় ডাক দিয়েছিলেন? ভারত ছাড়ো আন্দোলনের সময়। মূলত এটা আমি আরো বিস্তারিত যখন বলছি, দেখো বুঝতে পারবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভারতের অবস্থান। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে ব্রিটিশ সরকার ভারতের সম্মতি ছাড়াই ভারতকে যুদ্ধের অংশ হিসেবে ঘোষণা করে। যেহেতু এটা ব্রিটিশ ভারত, তাহলে ভারতের সম্মতি বা ভারতের জনগণ বা ভারতের নেতাদের সম্মতি ছাড়াই কিন্তু ভারতের যুদ্ধের অংশ, অর্থাৎ ব্রিটিশের অংশ হিসেবে কিন্তু ঘোষণা করছে। কংগ্রেস এতে তীব্র আপত্তি জানায় এবং 1939 সালের শেষে তারা ব্রিটিশ সরকারের প্রতি অসহযোগিতা শুরু করলো। তারপরে দেখো কি হচ্ছে। ক্রিপস মিশনের ব্যর্থতা। ক্রিপস মিশন এসেছিল স্ট্যাফোর্ড ক্রিপস, 1942 সালে ব্যর্থ হয়ে ফিরে চলে যাচ্ছে। এই 1942 সালে একটা সময় চীনের প্রধানমন্ত্রীও ভারতে এসেছিলেন এবং তিনি কলকাতাতেও এসেছিলেন ব্রিটিশের সঙ্গে বিভিন্ন আলোচনার জন্য এবং ভারতের স্বাধীনতা নিয়ে বিভিন্ন কথা আলোচনার জন্য। এবং তিনি একটা মন্তব্য করেছিলেন চীনে ফিরে গিয়ে যে ভারতকে আর ইংরেজদের পক্ষে শাসন করা সম্ভব নয়, ভারতকে তারা স্বাধীনতা দিতেই হবে। এই ঘোষণাটা তিনি কিন্তু চীনে গিয়ে করেছিলেন। ব্রিটিশ সরকার যুদ্ধের সময় ভারতের সমর্থন পেতে স্যার স্ট্যাফোর্ড ক্রিপসকে ভারতে পাঠায়। তিনি প্রস্তাব দেন যে যুদ্ধের পর ভারতকে আত্মনিয়ন্ত্রিত শাসন দেওয়া হবে, তবে স্বাধীনতা নয়। কংগ্রেস এই প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং আরও কঠোর আন্দোলনের সিদ্ধান্ত নেয়। ব্রিটিশ শাসনের প্রতি জনগণের ক্ষোভ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ভারতে খাদ্য সংকট দেখা দেয়, বিশেষত বাংলায় দুর্ভিক্ষের ফলে লক্ষাধিক মানুষও মারা যাচ্ছে। ব্রিটিশ শাসনের শোষণমূলক নীতির বিরুদ্ধে জনগণের বিক্ষোভ আরও কি হচ্ছে, ধীরে ধীরে
বৃদ্ধি পাচ্ছে। তারপরে দেখো 8ই আগস্ট বোম্বেতে অধিবেশন হচ্ছে 1942 সালে। কংগ্রেসের মুম্বাই বা তৎকালীন বোম্বে যে অধিবেশনে গান্ধী কুইট আন্দোলনের ডাক দেন। গান্ধীর উক্তি ছিল কি দেখো, আমরা ইংরেজদের কাছে একটি মাত্র দাবি জানাই, ভারত ছেড়ে চলে যাও, আমরা স্বাধীন হব, নয়তো প্রাণ দেব, করো অথবা মরো, কারেঙ্গে মরেঙ্গে। এবং 9ই আগস্ট কি হচ্ছে, গণ আন্দোলন শুরু হচ্ছে। ব্রিটিশ সরকার একদিনের মধ্যে গান্ধী, নেহেরু, সর্দার প্যাটেল, মৌলানা আজাদ, রাজেন্দ্র প্রসাদ সহ কংগ্রেসের শীর্ষস্থানের নেতাকে গ্রেপ্তার করে এবং কংগ্রেসকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। কিন্তু জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আন্দোলন ছড়িয়ে পড়ে। এইখানেই আন্দোলনের বিজয়, মেন বিজয় স্তম্ভ এইখানে ঘটে গেছিল। দেখো এই যখন ওই প্রস্তাবটা পাস হচ্ছে বা ওই অধিবেশনটা হচ্ছে, তো রাত্রেবেলাতে কি করছে, রাত্রেবেলাতে গিয়ে কংগ্রেসের যত শীর্ষস্থানীয় নেতা বলতে দেখো কারা কারা কংগ্রেসের কাকে গ্রেপ্তার করেছে, কেন্দ্রীয় নেতা, অর্থাৎ নামগুলো কেন্দ্রীয় নেতাদের আমি দিয়েছি, নেহেরু, প্যাটেল, গান্ধীজি, মৌলানা আজাদ, রাজেন্দ্র প্রসাদ শীর্ষস্থান। তারপর রাজ্যের যারা রাজ্য কমিটির যারা প্রধান ছিল, রাজ্য কমিটিতে যারা ছিল তাদেরকে গ্রেপ্তার করেছে। তারপরে জেলা ধরেছে, জেলা কমিটি যারা ছিল জেলা কমিটিকে গ্রেপ্তার করেছে। তারপরে ব্লক কমিটিতে যারা নেতা ছিল তাদেরকে গ্রেপ্তার করেছে। অর্থাৎ যত কমিটি হয়, যত রকম ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সবাইকে মানে গ্রেপ্তার করেছে। এবং মনে করা হয় যে এই কংগ্রেসের তখন সক্রিয় 1 লক্ষ নেতাকে গ্রেপ্তার করেছিল এক রাত্রে, 1 লক্ষ নেতাকে। কারণ কি দেখো, কেন্দ্রের এতগুলো আছে, রাজ্যের আছে এতগুলো রাজ্য, এতগুলো জেলা, এতগুলো ব্লক কমিটি, সমস্ত জায়গা থেকে তুললে নেতা যদি তোলা হয় 5টা 6টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা করে, অটোমেটিক লক্ষাধিক পার হয়ে যাবে। তো লক্ষাধিক নেতাকে কিন্তু ক্ষুদ্র থেকে ছোট বড় সমস্ত নেতাকে গ্রেপ্তার করে নিয়েছিল। এই খবরটা কিন্তু তারপরে কি হয়ে গেল, সংবাদপত্রে প্রকাশ পায় যে নেহেরু, গান্ধীজি, কি প্যাটেল এবং সমস্ত জেলা রাজ্য কমিটির সবাইকে গ্রেপ্তার করেছে। তারপরে আন্দোলনটা আরও সর্বাত্মক হয় যে ঠিক আছে, আমাদের কোনো নেতা নেই, আমাদের কোনো নেতা দরকার নেই, আমরা নিজেরাই আন্দোলন করব। অরুণা আসফ আলীকে গ্রেপ্তার করা হয়নি, অরুণা আসফ আলী গ্রেপ্তার করেনি। অরুণা আসফ আলী তখন মুম্বাইয়ের আজাদ ময়দানে এক নেতৃত্ব দিয়েছিল, আন্দোলন করেছিল। ওই আজাদ ময়দানটা সিএসটি স্টেশনের কাছেই, ওখানে একটা ক্লাব আছে, ওই ক্রিকেট ক্লাব আছে ওই ময়দানে। তো যাই হোক, ওখানে উনি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। আর বিভিন্ন জায়গায় বিভিন্ন জন সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে রাস্তায় নেমে আন্দোলন করেছিল, যাতে আমাদের কোনো নেতা দরকার নেই, আমরা নিজেরাই আন্দোলন করব। এইভাবে আন্দোলনটা কিন্তু সফল হয়। সর্বাত্মক হরতাল ও বিক্ষোভ। ভারত জুড়ে শ্রমিক, কৃষক, সাধারণ মানুষ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করে। সরকারি ভবন, রেললাইন, ডাকঘর, টেলিগ্রাফ অফিসে হামলা চালানো হয়। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সরাসরি প্রতিরোধ। উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, বেঙ্গল ও দক্ষিণ ভারতের গ্রামাঞ্চলে স্বাধীন প্রশাসন গঠনের চেষ্টা করা হয়। তমলুক, সাতারা, বালিয়া প্রভৃতি স্থানে ব্রিটিশ শাসন ভেঙে ফেলা হয় এবং স্বতন্ত্র সরকার গঠন করা হয়। তমলুকে মানে আমাদের যেটা বর্তমানে যেটা তমলুক মানে তাম্রলিপ্ত, বর্তমানে তামলুক পূর্ব মেদিনীপুরের সদর শহর, ওখানেও কিন্তু স্বাধীন সরকার কিন্তু গঠন করছে। এবং সাতারা, মহারাষ্ট্র, বালিয়া এবং বিভিন্ন, এটা বলিয়া হয়ে গেছে, এটা বালিয়া, বিভিন্ন জায়গাতে মানে ব্রিটিশ শাসন মানি না, আমরা নিজেরাই সরকার গঠন করব। অজয় ঘোষ, সতীশচন্দ্র সামন্ত, বীরেন শাসমল প্রভৃতি নেতা ছিলেন এই মানে তমলুকের স্বতন্ত্র সরকারের প্রধান মানে নেতৃস্থানীয়। ছাত্র ও যুবকদের ভূমিকা। ছাত্ররা স্কুল কলেজ ছাড়ে এবং বিপ্লবী কার্যকলাপে জড়িয়ে পড়ে। উষা মেহতা নামে এক তরুণী গোপন রেডিও স্টেশন স্থাপন করেন, যা আন্দোলনের বার্তা প্রচার করত। আন্দোলনটা কিভাবে ছড়িয়ে পড়ছে, শ্রমিক ও কৃষকদের আন্দোলন। ব্রিটিশ সরকার শাসনকে অস্বীকার মানে কৃষকরা ব্রিটিশ শাসনকে অস্বীকার করে এবং কর দেওয়া বন্ধ করে দেয়। শ্রমিকরা কলকারখানা ধর্মঘট পালন করেন। সশস্ত্র প্রতিরোধ বিপ্লবী কার্যক্রম। নেতাজি সুভাষচন্দ্র বোসের আজাদ হিন্দ ফৌজ আন্দোলনকে সমর্থন জানায় এবং বহু বিপ্লবী ব্রিটিশদের বিরুদ্ধে গুপ্ত হামলা চালায়। নেতাজি সুভাষচন্দ্র বোস আইনে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তিনি প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি বিভিন্ন দেশে ঘুরেছিলেন ভারতকে স্বাধীনতার জন্য। তিনি বলতেন শত্রু আমার মিত্র। তিনি জার্মানিও গিয়েছিলেন, ইটালি গিয়েছিলেন, জাপান গিয়েছিলেন এবং জাপানি সেনাদের সহায়তায় তিনি ভারতকে মানে ব্রিটিশ ভারতকে আক্রমণ করেন। ব্রিটিশ সেনাদেরকে আক্রমণ করে তিনি স্বাধীন ভারতের পতাকা উত্তোলন করেছিলেন কোহিমাতে এবং তারপরে করেছিলেন আন্দামানেও তিনি দ্বীপ দখল করেন। এবং পরবর্তীকালে কি হয়, বর্ষা এবং জাপান সেনারা যখন আমেরিকার হাতে পরাস্ত হয় সেই সময়
আমাদের আইনের ট্রায়ালস আইনের যারা সদস্য ছিল তারাও কিন্তু আত্মসমর্পণ করতে বাধ্য হয় এবং পরবর্তীকালে এই আইনের ট্রায়ালস হয় লালকেল্লাতে তাদের বিভিন্ন মানে শাস্তিমূলক একটা ব্যবস্থা করা হচ্ছিল। সেই সময় আইনের যারা সদস্য ছিলেন তাদের সতীশ ধিলন, শাহনাজ সেহগল প্রভৃতি নেতারা গ্রেপ্তার হন এবং তাদের পক্ষে ওকালতি করেন আমাদের জওয়াহরলাল নেহরু, আরও বিভিন্ন সেই সময় প্রখ্যাত যারা আইনবিদ ছিলেন তারা কিন্তু তাদের পক্ষে ওকালতি করেন এবং তাদেরকে ফাঁসি বা সাজা থেকে মুকুব করে তাদেরকে কিন্তু নিয়ে আসেন। এবং তার পরবর্তীতে যখন আইনে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সদস্যরা যখন ব্রিটিশদের হাতে আত্মসমর্পণ করেন সেই সময় মানে শোনা যায়, মানে একটা গুজব হতে পারে বা প্রামাণ্য বিষয় হয়তো নয়, কিন্তু এর মনে করা হয় যে আমাদের প্রিয় নেতা নেতাজি তাইওয়ানের একটা বিমান হামলায় মানে বিমান দুর্ঘটনায় মারা যান, কিন্তু তার সত্যতা সম্পর্কে কিন্তু যথেষ্ট সংশয় আছে। দেখো ব্রিটিশ সরকার দমননীতি, সরকার গ্রেপ্তার করে গণগ্রেপ্তার, দেখো 9,000+ আন্দোলনকারী গ্রেপ্তার হয় এবং 1 লাখ তো ওই কংগ্রেসের কর্মীদেরকে গ্রেপ্তার করেছিল। 10,000 মানুষ পুলিশের গুলিতে নিহত হন এবং তারও বেশি বলে মনে করা হয়। বহু গ্রাম ধ্বংস করা হয় এবং আন্দোলনকারীদের উপরে অকথ্য অত্যাচার কিন্তু করা হচ্ছে। বিমান ও সেনাবাহিনীর ব্যবহার, ব্রিটিশ সরকার পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর বিমান ব্যবহার করে বোমাবর্ষণ ও দমনমূলক কংগ্রেস মানে অভিযান চালায়। কংগ্রেস নেতাদের দীর্ঘ কারাবাস, গান্ধীকে পুনেতে আগা খান প্রাসাদে বন্দী রাখা হয়, যেখানে 1944 সালে তার স্ত্রী কস্তুরবা গান্ধী কিন্তু মারা যান। 1944 সালে তার স্ত্রী কস্তুরবা গান্ধী মারা যাচ্ছেন। ব্রিটিশ সরকার বুঝতে পারে ভারতকে দমন করা সম্ভব নয়, এটা ছিল ভারতের স্বাধীনতার পথের শেষ বড় পদক্ষেপ। ভারতের জনগণ বিশেষত যুব সমাজ স্বাধীনতার চূড়ান্ত লড়াই কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ হয়, করতেই হবে, আমাদেরকে স্বাধীনতা নিতেই হবে। দেখো এখানে আইনি অর্থনীতি, যেটা তোমাদেরকে আমি একটু বললাম, নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ এই সময় আরও সক্রিয় হয়ে ওঠে। তারা বার্মা সীমান্ত হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে। নৌ বিদ্রোহ এক খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। 1946 সালে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে নৌসেনাদের বিপ্লব হয়েছিল। এটা রয়্যাল ইন্ডিয়ান নেভি মিউটিনিও বলছে বা এটাকে বোম্বে নৌ বিদ্রোহ মানে বলা হয়। 1946 সালের 18 ফেব্রুয়ারি শুরু হওয়া ভারতের সেনাদের এক ঐতিহাসিক বিদ্রোহ, যা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক বিস্ফোরক আন্দোলনে পরিণত হয়। এই ব্রিটিশ ভারতের সেনাবাহিনীর অন্যতম বড় বিদ্রোহ, যা স্বাধীনতা প্রক্রিয়াকে আমাদের ত্বরান্বিত করেছে। এটা কি স্বাধীনতার সংগ্রাম বা ব্রিটিশ শাসনের একটা শেষ পেরেক বলা চলে। এটা একদম সত্যিকারের শেষ পেরেক। একটা যখন এই মানে নৌবিদ্রোহ হচ্ছে তখন ব্রিটিশদের যে গোপন চিঠিপত্র আদান প্রদান, সেই চিঠিতে লেখা হচ্ছে যে তারাও লিখছে যে ভারতের স্বাধীন শাসন করা আমাদের সম্ভব নয়, কারণ এটা একটা সর্বাত্মক আন্দোলন। নৌবিদ্রোহ অর্থাৎ সেনাবাহিনীরা বিদ্রোহ করছে আমাদের বিরুদ্ধে, অর্থাৎ ভারতকে আমাদেরকে স্বাধীনতা দিতেই হবে, এই বলে তাদের সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে চিঠি আদান প্রদান কিন্তু হয়েছিল, যে চিঠিগুলো পরবর্তীকালে প্রকাশ হয়। কেন নৌবিদ্রোহ হচ্ছে? ভারতের নৌসেনাদের প্রতি ব্রিটিশদের বৈষম্যমূলক আচরণ। ভারতের নৌসেনারা ছিল দ্বিতীয় শ্রেণীর নাগরিক, মানে এটা তারা মনে করতো। তাদের খাদ্য, বাসস্থান, বেতন ছিল অত্যন্ত নিম্নমানের, মানে একই পড়াশোনা বা একই যোগ্যতা কিন্তু ব্রিটিশদের বেতন বেশি, আমাদের বেতন কিন্তু কম। ব্রিটিশ ও ভারতীয় সেনাদের মধ্যে বৈষম্যমূলক আচরণ কিন্তু মূল একটা কারণ। আজাদ হিন্দ ফৌজের প্রভাব। নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজ ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল এবং তাদের বিচারকে কেন্দ্র করে ভারত জুড়ে উত্তেজনা শুরু হয়। ওই যে আইনের ট্রায়ালস লালকেল্লাতে, আইনের ট্রায়ালস লালকেল্লাতে, এটা হচ্ছে 1946 সালের ফেব্রুয়ারি মাসের 11 ফেব্রুয়ারি। আইনের সেনাদের মুক্তির দাবিতে ভারতীয় সেনাদের মধ্যে দেশপ্রেমের আগুন ছড়িয়ে পড়ে। খাদ্য ও বাসস্থানের অব্যবস্থাপনা। ভারতীয় নাবিকদের খাবার অত্যন্ত নিম্নমানের ছিল, যা নিয়ে দীর্ঘদিন ধরে কিন্তু অসন্তোষ ছিলই। বিশেষত তরকারির বদলে শৈবাল পরিবেশন করা হয়েছিল, যা আন্দোলনের বিস্ফোরণ ঘটে। অর্থাৎ আগুনে ঘৃতাহুতি বলে না, সেইটা মানে তরকারির বদলে কি দিচ্ছে, সিউইড, যেটা আমরা অত সিউইড বা আমাদের ওয়েস্টার্ন খাবারে তো আমাদের মানে নয়, তারা যা খায় বা ওই ধরনের জিনিস দিলে তো হবে না। আমরা ভারতীয় বা আমরা বাঙালি, আমাদের ওই মাছে ভাতে বাঙালি, ডাল ভাত চাই, মানে যেটা কথা, বাস্তব কথা বলছি। কিন্তু তাদেরকে ভালো খাবারের পরিবর্তে খাবার দাবারের নিম্নমানের খাবার দেওয়া হতো, তো সেটা কিন্তু একটা উল্লেখযোগ্য কারণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী অর্থনৈতিক সংকট। যুদ্ধের পর ভারতীয় সেনাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়ে। ব্রিটিশ সরকার ভারতীয় সেনাদের কোনো নিশ্চয়তা দিচ্ছিল না, তা ক্ষোভ বাড়ায়। বিদ্রোহের সূচনা 18 ফেব্রুয়ারি 1946 সাল, মানে নৌ বিদ্রোহের কথা বলছি। বর্তমান মুম্বাই বোম্বেতে HMS তলোয়ার, HMIS তলোয়ার, এই জাহাজে ভারতীয় নাবিকরা প্রথম বিদ্রোহ ঘোষণা করে। এটা কিন্তু
মনে রাখবে যে কোন মানে জাহাজের প্রথম যুদ্ধ শুরু হচ্ছে, মানে নৌবিদ্রোহ শুরু হচ্ছে, সেটা কিন্তু তলোয়ার। তারা খাদ্যের নিম্নমানের এবং ব্রিটিশদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। এই দ্রুত এই অন্য মানে আন্দোলন অন্য জাহাজে ছড়িয়ে পড়ে। মুম্বাই পরেই তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে করাচিতে, কারণ মুম্বাই বন্দরটা এরকম জায়গায় এবং করাচিটা সোজাসুজি কাছাকাছি জায়গা। হ্যাঁ, তো ওই করাচিতে প্রথম, মুম্বাই পরে প্রথম করাচিতে কিন্তু চলছে। এবং সেইখানে কি হচ্ছে, নৌসেনারা এইখানে যখন এইচএমএস তলোয়ার, এই তলোয়ার জাহাজে যখন নৌবিদ্রোহটা শুরু হচ্ছে, তখন ওই এখানে নাবিকরা কী করেছিল, জাহাজ আছে, এই জাহাজের এখানে একটা জায়গাতে কি ফ্ল্যাগ থাকে এরকম। তো এখানে কি কার ফ্ল্যাগ থাকবে, ওই ব্রিটিশদের ফ্ল্যাগ ছিল। তো ওই ফ্ল্যাগটাকে নামিয়ে দেওয়া হয়, তারপরে তারা ফ্ল্যাগ তোলে, জাতীয় কংগ্রেসের ফ্ল্যাগ তোলে, একদিকে তোলে মুসলিম লীগের ফ্ল্যাগ এবং আর একটা তোলে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার ফ্ল্যাগ। মানে তিনটে ফ্ল্যাগ একসাথে একটা মানে সিঙ্গেল পোলে বেঁধে তিনটে ফ্ল্যাগ তোলা হয়েছিল। অর্থাৎ তারা জাতীয় কংগ্রেস, মুসলিম লীগ এবং ভারতের কমিউনিস্ট পার্টি, এই তিন দলের প্রতি সমর্থন জানিয়ে তাদের ফ্ল্যাগটাকে নামিয়ে এই তিন দলের কিন্তু ফ্ল্যাগ কিন্তু তুলেছিল এই তলোয়ার জাহাজে। প্রধান দাবি, তারা 11 দফা দাবি উত্থাপন করে। আইনে সেনাদের মুক্তি দিতে হবে, অর্থাৎ যে আইনের ট্রায়াস তোমাদেরকে বললাম, বৈষম্যমূলক শৃঙ্খলা বাতিল করতে হবে, খাবারের মান উন্নত করতে হবে, ভারতীয় প্রতি ব্রিটিশদের আচরণে পরিবর্তন আনতে হবে। বিদ্রোহের বিস্তার জনসমর্থন, বোম্বে থেকে বিদ্রোহ এত দ্রুত করাচিতেই প্রথম ছড়িয়েছিল। করাচি, মাদ্রাজ, কলকাতা, বিশাখাপত্তনম, কোচিন সহ 78টি নৌঘাটিতে ছড়িয়ে পড়ে। প্রায় 20,000 ভারতীয় নৌসেনা এবং বেশ কিছু বিমান ও সেনাবাহিনীর সদস্য বিদ্রোহে যোগ দেয়। বোম্বের সাধারণ মানুষ নৌসেনাদের সমর্থনে রাস্তায় নামে এবং ধর্মঘট বিক্ষোভ শুরু হয়। বিদ্রোহীরা ব্রিটিশ পতাকা নামিয়ে 3 রঙা ভারতের পতাকা উত্তোলন করে। ভারতের 3 রঙা পতাকা উত্তোলন করছে এবং তার সঙ্গে ওই যে 3টে দলের বললাম, ওই 3 দলের পতাকাও কিন্তু উত্তোলন করছিল, অর্থাৎ ওই 3টে পার্টিরও। এবং ভারত ছিল সেটা তো তখন সেভাবে চালু হয়েছিল না, কিন্তু ওই চরকা দেওয়া যে পতাকাটা ছিল সেটা উত্তোলন করেছিল। এই যে বোম্বে সাধারণ মানুষ এই নৌসেনাতে যোগদান কিভাবে করছে, মানে যখন খবরটা ছড়িয়ে পড়ছে যে আন্দোলন হচ্ছে, তো তখন তারা কালাগোড়া বলে একটা জায়গা আছে মানে মুম্বাইয়ের, এইরকম মুম্বাই শহরটাতে এরকমভাবে এরকম ভারতের মূল ভূখণ্ড দ্বীপ এরকম। তো এইখানে মুম্বাই বন্দর ফোর্ট এলাকা বলছে, বর্তমানে ফোর্ট এলাকা। ওইখানকার মানুষ ওই যেখানে মেন গেট, যেখানে ওই পোর্টের যে মেন গেট, ওই পোর্টের মেন গেটের কাছে এসে কিন্তু জড়ো হয় এবং তারা নৌবিদ্রোহের প্রতি সমর্থন দেয়। ব্রিটিশ সরকার দমন করতে গিয়ে বোম্বে আচ্ছা হ্যাঁ, ব্রিটিশ সরকার বিদ্রোহ দমন করতে বোম্বে ও অন্যান্য বন্দরে সেনাবাহিনী ও যুদ্ধজাহাজ মোতায়েন করে। বোম্বে শহরে প্রতিটি ব্রিটিশ সেনাবাহিনী গুলি চালায়, যাতে 228 জন নিহত এবং 146 জন আহত হয়। বিদ্রোহীদের হাতে মানে শক্ত হাতে দমন করতে ব্রিটিশ রণতরী থেকে কামান দাগানো হয়। ব্রিটিশ সরকার বিদ্রোহীদের আত্মসমর্পণের জন্য চাপ দিতে থাকে। কংগ্রেস ও মুসলিম লীগ, কংগ্রেস নেতা সর্দার প্যাটেল বিদ্রোহীদের অস্ত্র ত্যাগ করার নির্দেশ দেন। মহাত্মা গান্ধী বিদ্রোহের বিরুদ্ধে ছিলেন এবং মনে করতেন এটি সন্ত্রাসের সমতুল্য, যেহেতু মানে কাজটা হচ্ছে না। মুসলিম লীগের নেতা মোহাম্মদ আলী জিন্নাহ এটিকে অপ্রয়োজনীয় বলে মন্তব্য, মানে 3 জনেই কি মানে এদের পতাকাটা তুলছে, কিন্তু এরা কিন্তু মানে পূর্ণ সমর্থন দিয়েছিল না। এইখানে কিন্তু বামপন্থী দলগুলো কিন্তু বিদ্রোহে কিন্তু পূর্ণ সমর্থন কিন্তু দিয়েছিল। তারপরে দেখো বিদ্রোহী পরিণতি। 23 ফেব্রুয়ারি 1946 সালে বিদ্রোহীরা আত্মসমর্পণ করে। ব্রিটিশ সরকার বিদ্রোহী 200 নাবিককে গ্রেপ্তার করে এবং বহুজনকে চাকরিচ্যুত করে। যদি বিদ্রোহ দমন করা হয় তবে এটি ব্রিটিশদের মনে করে দেয় যে ভারতের সেনাবাহিনী আর ব্রিটিশদের পক্ষে নেই। এর ফলে কিন্তু ত্বরান্বিত হয়, মানে কফিনের শেষ পেরেক। বিদ্রোহের পর ব্রিটিশ সরকার বুঝতে পারে যে ভারতীয় সশস্ত্র বাহিনী ব্রিটিশদের বিশ্বস্ত নয়। ব্রিটিশরা জানতো যদি এটাকে বড় বিদ্রোহ হয় তাহলে তাদের পক্ষে ভারতের টিকে থাকা সম্ভব হবে না, এবং এর ফলে ভারতের স্বাধীনতা দ্রুততর হচ্ছে। 1946 সালে ক্যাবিনেট মিশন ভারতে পাঠানো হয়। অর্থাৎ এই ক্যাবিনেট মিশনটা কী করছে, মানে এই যে গণপরিষদ গঠনের জন্য একটা হচ্ছে, মানে একটা আলোচনার জন্য। 1947 সালে ভারত পাকিস্তান স্বাধীন হচ্ছে। ভারতীয় সেনাবাহিনীতে সংস্কার, ভারতীয় সেনাবাহিনীতে ব্রিটিশ সরকার অফিসারদের প্রভাব কমানো হয়, ভারতীয়দের উন্নত সুযোগ সুবিধা ও সম্মানের কিন্তু ব্যবস্থা করা হয়। এবার দেখো ব্রিটিশ পার্লামেন্টের আইন 18 জুলাই 1947 সালে পাস হয় এবং 15 আগস্ট কার্যকর হয়। ভারত ও পাকিস্তান দুটি পৃথক দেশের সৃষ্টি হয়। পাকিস্তানের দুটি অংশ বিভক্ত ছিল, একটা পূর্ব পাকিস্তান যেটা বর্তমানে বাংলাদেশ এবং পশ্চিম পাকিস্তান বর্তমান পাকিস্তান। ব্রিটিশ শাসনের অবসান 15 আগস্ট 1947 সাল
ব্রিটিশ শাসনের সমাপ্তি ঘটে। ভারত ও পাকিস্তান নিজেরাই তাদের সংবিধান তৈরি করতে পারবে। গভর্নর জেনারেল ও রাজ্যগুলির ব্যবস্থা, ভারত ও পাকিস্তান উভয়ে আলাদা গভর্নর জেনারেল নিয়োগ করতে পারবে। দেশীয় রাজ্যগুলি অর্থাৎ প্রিন্সলি স্টেট যারা ছিল, ভারত ও পাকিস্তানের সাথে যোগ দেওয়া তাদের কিন্তু স্বাধীনতা ছিল। বিদেশি রাজ্যের সকল আইন কিন্তু বাতিল হচ্ছে। 1935 সালের ভারত শাসন আইন বাতিল করা হচ্ছে। ভারত ও পাকিস্তান নিজেদের জন্য আইন তৈরি করতে পারবে, অর্থাৎ ওই যে খসড়া কমিটি বা ওই যে ক্যাবিনেট মিশন থেকে তারপরে যে ভারতের সংবিধান কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি তৈরি হচ্ছে, সেরকম পাকিস্তানেরও কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি কিন্তু তৈরি হয়েছিল। প্রথম স্বাধীনতা দিবস উদযাপন 15 আগস্ট 1947 সাল। 14 আগস্ট 1947 সালের রাত 12:01 ভারত আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা লাভ করে। পাকিস্তান 14 আগস্ট এবং ভারত 15 আগস্ট স্বাধীনতা ঘোষণা করে। প্রথম প্রধানমন্ত্রী ও গভর্নর জেনারেল, পণ্ডিত জওহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী হন এবং লর্ড মাউন্টব্যাটেন ভারতের প্রথম গভর্নর জেনারেল হন। পরবর্তীকালে গভর্নর জেনারেল করা হয় চক্রবর্তী রাজা গোপালাচারীকে। এটা প্রথম ভারতীয় গভর্নর জেনারেল এবং শেষ। ঐতিহাসিক ভাষণ, ট্রায়াস্ট ডেস্টিনি। 14 আগস্ট রাত 12টার সময় জওহরলাল নেহরু সংসদে তার বিখ্যাত ট্রাস্ট উইথ ডেস্টিনি ভাষণ দেন। অ্যাট দ্য স্ট্রোক অফ দ্য মিডনাইট আওয়ার, হোয়েন দ্য ওয়ার্ল্ড স্লিপস, ইন্ডিয়া উইল অ্যাওয়েক টু লাইফ অ্যান্ড ফ্রিডম। লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন হচ্ছে। 15 আগস্ট 1947 সালের সকালে লালকেল্লায় প্রথমবারের মতো ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। আনুষ্ঠানিকভাবে শেষ হয় এবং ভারত একটা স্বাধীন রাষ্ট্রে পরিণত হচ্ছে। পাকিস্তান ও ভারত দুটো আত্মপ্রকাশ, মানে দুটো আলাদা দেশ। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। দেশীয় রাজ্যগুলো একীকরণ প্যাটেলের নেতৃত্বে, সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে 565টি দেশীয় রাজ্য ভারতের সঙ্গে যুক্ত হয় এবং সংবিধান প্রণয়ন কিন্তু কাজ চালু হয়েছে। 1947 সালের পর ভারত তার নিজস্ব সংবিধান তৈরি করতে শুরু করে। 26 জানুয়ারি 1950 সালে ভারত প্রথম প্রজাতন্ত্রে পরিণত হয়। অর্থাৎ আমরা কি করলাম, এক এক করে ব্যাপারগুলো দেখলাম। ভারতের আমরা স্বাধীনতা সংগ্রামের একদম শেষ পর্যন্ত উপনীত হলাম। অর্থাৎ এই যে সংবিধান প্রণয়নের যে বিষয়গুলো, সেগুলো তোমরা পলিটিতে পড়ে থাকবে। এবং আজকে যে টপিকগুলো দেখলাম তার মধ্যে ভারত ছাড়ো আন্দোলন, নৌবিদ্রোহ, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং আইন অমান্য আন্দোলন, এগুলো কিন্তু এই তিনটা কিন্তু খুব বড় আন্দোলন, খুব বড়ভাবে তোমরা ভালোভাবে পড়বে। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি, পুনে চুক্তি, লাহোর প্রস্তাব, আইনে ট্রায়ালস যেগুলো বললাম, হ্যাঁ, এইসব ব্যাপারগুলো কিন্তু তোমরা দেখবে। চলো, আজকের জন্য এটুকুই থাকছে, এবং তোমরা ক্লাসগুলো মন দিয়ে করো, এবং যে সমস্ত তোমাদের কাছে মেটেরিয়ালস বা যেসব পিডিএফ তোমাদের কাছে অ্যাভেলেবল, সেগুলো বারবার রিভাইজ করো। সাফল্য তোমাদের নিশ্চয়ই আসবে। ভালো থেকো, ধন্যবাদ।